হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 7 এর ভূগোলের চতুর্থ অধ্যায় ভূমিরূপ যে তোমাদের পড়াটা রয়েছে সেটা তোমাদের বলে দেবো কি কি তোমাদের এখান থেকে করতে হবে, ভালো করে কি কি করলে তোমরা পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে। দেখো, ভূমিরূপ চ্যাপ্টারতে তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ভূমিরূপ বলতে কি বোঝো। ঠিক আছে, দেখো আমাদের পৃথিবীর উপরটা সব জায়গায় কিন্তু একরকম নয়, কোথাও উঁচু, আবার কোথাও ঢেউখেলানো, আবার কোথাও নিচু বা সমতল, তাই না? তো ভূপৃষ্ঠের এই এক এক রকম ভূমির এই ভাবটা কি বা ভূমির এই রূপটা কি বলা হচ্ছে ভূমিরূপ। ভূমির এই বৈচিত্র্যই হচ্ছে ভূমিরূপ, বোঝা গেল? তাহলে এখানে প্রশ্ন আসবে কি ভূমিরূপ কি, তাহলে উত্তর লিখবে হাইলাইট করা অংশটুকু। ওকে, তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে এই ভূমিরূপ অধ্যায়টা রয়েছে, তাই ভালো করে কিন্তু দেখে নাও পড়াটা। ঠিক আছে, একদম নিচের দিকে চলে এসো। উচ্চতা, গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীতে প্রধানত 3 রকম ভূমিরূপ দেখা যায়। কি কি? পর্বত, মালভূমি, সমভূমি। তাহলে প্রশ্ন আসতে পারে এখানে ভূমিরূপ কত প্রকার ও কি কি। দেখো, আমি তোমাদের যেগুলো হাইলাইট করে দিয়েছি এবং যেগুলো পড়তে বলছি এগুলো মন দিয়ে পড়ে যাও, এর মধ্যেই কমন পাবে, এটুকু 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, আর পড়াটার মধ্যে অনেক গল্প দেওয়া থাকে যেগুলো তোমাদের না পড়লেও চলবে, তাই যেগুলো তোমাদের বলা হচ্ছে সেগুলো পড়ে যাও। চলে এসো তার পরের পাতায়, ভূপৃষ্ঠের সব জায়গায় একরকম নয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমাদের মাথাতেও প্রশ্নটা আসতে পারে যে হ্যাঁ, পৃথিবীর সব জায়গা সমান নয় কেন। বলছে পৃথিবীর ওপর কোথাও পর্বত, কোথাও মালভূমি, আবার কোথাও সমভূমি। এই সমস্ত রকম ভূমিরূপ মূলত 2 রকম শক্তি দ্বারা তৈরি হয়েছে। একটা কি না, পৃথিবীর ভিতরকারের শক্তি বা অভ্যন্তরীণ প্রক্রিয়া, আর একটা হচ্ছে বাইরের শক্তি বা বহির্জাত প্রক্রিয়া। জানো কি, তুমি যে ভূমির উপর দাঁড়িয়ে আছো সেটা কিন্তু স্থির নয়, পৃথিবীটা কিন্তু স্থির নয়, এটা তো আমরা জানি। তাহলে ভূমিটাও কি নেই, স্থির নেই। বলতে ভূ অভ্যন্তরে সারাক্ষণই আলোড়ন হচ্ছে। আলোড়ন কেন না, ভূপৃষ্ঠের অনেকগুলো ছোট বড় পাত নিয়ে গঠিত। আমাদের যে ভূপৃষ্ঠ তার নিচে কি রয়েছে, অনেকগুলো পাত রয়েছে। তাহলে কি দেখলাম, ভূপৃষ্ঠ অনেকগুলো ছোট বড় পাত নিয়ে গঠিত, অর্থাৎ পৃথিবীর যে ভূপৃষ্ঠ তার নিচে অনেকগুলো পাত আছে। যেমন চায়ের প্লেট ভাঙলে যেমন টুকরো টুকরো হয়ে যায়, সেরকমই ধরনের প্লেট আছে। মহাদেশ বা মহাসাগরগুলো এই পাতগুলোর ওপরই ভাসছে, আর পাতগুলো এক একটা থকথকে স্তরের ওপর ভাসছে। ভাসতে ভাসতে পাতগুলো কখনো কখনো পরস্পরের দিকে এগিয়ে আসে, আবার কখনো কখনো পরস্পর থেকে দূরে সরে যায়। তখন কি হয়, ভূ আলোড়নের সৃষ্টি হয়, কম্পন তৈরি হয়। এটা পৃথিবীর অভ্যন্তরীণ প্রক্রিয়ার জন্য হয়। এর ফলে পর্বত, মালভূমি, সমভূমি সব রকম ভূমিরূপ কি হয়, তৈরি হয়। আর নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গের মতো প্রাকৃতিক শক্তিগুলো ভূমির ওপর সবসময় কাজ করে, কখনো ক্ষয় করে, কখনো উচ্চতা কমিয়ে দেয়, আবার কোথাও সঞ্চয় করে ভূমিরূপের বিচিত্র তৈরি করে। ঠিক আছে, প্রচণ্ড ঝড় হলো, সেখানে একটা ভূমিরূপ ভেঙে গেল, তাই ভেঙে যাওয়ার পরে সেখানে ক্ষয় হলো, ক্ষয় হয়ে সেখানে একটা ভূমিরূপ তৈরি হলো। তো এটাই বলছে, যেটা হচ্ছে বাইরের প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে বলছিলাম একটু আগে, যেটা প্রথমে রয়েছে দেখো, ভূ অভ্যন্তরের যে ভূমিরূপ, এই পৃথিবীর ওপর যে ভূমিরূপ সেটা তৈরি হবে 2টো কারণে। একটা হচ্ছে ভিতরকার, যেটা হচ্ছে এই পাতগুলোর জন্য হচ্ছে, একটা হচ্ছে বাইরের কার, যেটা হচ্ছে এই নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ এগুলোর কারণে যেটা হয়ে থাকে। ঠিক আছে, বেশ। তারপর চলে আসো একদম নিচের দিকে, দেখো রয়েছে উৎপত্তি অনুযায়ী পর্বত প্রধানত 3 প্রকারের হয়। তাহলে আমরা একটু আগে পড়েছিলাম, কি পড়েছিলাম না, ভূমিরূপ 3 রকমের, পর্বত, মালভূমি, সমভূমি। তার মধ্যে প্রথমেই তোমাদের জানতে হবে পর্বত। তার পর্বতের মধ্যে পড়ছে কি, পর্বত কত ধরনের হয়। উৎপত্তি অনুযায়ী পর্বত প্রথম 3 ধরনের হয়। ঠিক আছে, তার মধ্যে দেখো হাইলাইট করা আছে এশিয়া মহাদেশের হিমালয়, ইউরোপের আল্পস, আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা, এগুলো সব হচ্ছে ভঙ্গিল পর্বত। তাহলে এখানে পর্বতের 3টি ভাগ রয়েছে। এখানে ভাগটা আগে না দিয়ে উদাহরণগুলো আগে দিয়ে দিয়েছে। তোমাদের পরীক্ষায় কিন্তু এগুলোই বেশিরভাগ দেবে, যে কয়েকটি ভঙ্গিল পর্বতের নাম লেখো, বা নাম দিয়ে দিল এগুলো কি পর্বত, অপশন দিয়ে দিল ভঙ্গিল নাকি স্তূপ নাকি আগ্নেয়, তো ঘুরিয়ে ফিরে দিতে পারে। শর্ট প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ভঙ্গিল পর্বতের নামগুলো সহ ভালো করে পড়বে। তারপর দেখো দ্বিতীয় রয়েছে, ডান দিকে দেখো রয়েছে পর্বত কি। দেখো, প্রথমে পর্বতের সংজ্ঞা দেওয়ার কথা, কিন্তু এখানে আগে পরে দেওয়া রয়েছে, আমাদের কি করতে হবে, পুরোটাই পড়তে হবে। কি দেখো রয়েছে, সাধারণত 900 মিটারের উঁচু, বেশি উঁচু, অনেক দূর বিস্তৃত শিলা দ্বারা গঠিত ভূমিরূপকেই বলা হচ্ছে পর্বত। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে হিমালয়ের পর্বতের মাউন্ট এভারেস্ট পৃথিবীর সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ। 2টো পর্বতচূড়ের মাঝখানে নিচু খাতের মতো অংশটাকে বলা হয় পর্বত উপত্যকা। এই পয়েন্টগুলো ভালো করে পড়বে। পর্বত শ্রেণী কাকে বলে, পর্বত গ্রন্থি কাকে বলে। ঠিক আছে, টুকরো কথা এই জিনিসগুলো পড়তে হবে। বইটা পুরনো বলে বইটা দাগানো, তার জন্য কিছু মনে করো না। তোমাদের কি কাজ, শুধু ইম্পর্টেন্ট পড়াটার যে জায়গাগুলো সেটা দেখে নেওয়া। ঠিক আছে, তারপর তোমরা বইয়ে ভালো করে পড়ে নেবে। বলছে নেক্সট হচ্ছে স্তূপ পর্বত। তাহলে প্রথমে আমরা পড়লাম ভঙ্গিল পর্বত, এরপর আসছি স্তূপ পর্বত। স্তূপ পর্বতের ডিটেলস তোমাদের পড়তে হবে। বলছে ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল তৈরি হয়।
এই ফাটলগুলোর মাঝের ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানের ভূখণ্ড একটা স্তূপের মতো পর্বত সৃষ্টি করতে পারে। ভারতের সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ এরকম স্তূপ পর্বত। প্রশ্ন আসবে কয়েকটি স্তূপ পর্বতের নাম লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে চলে এসো আগ্নেয় পর্বত কাকে বলে। অগ্নুৎপাতের সময় প্রচুর লাভা ছাই ছোট ছোট পাথর বেরিয়ে এসে জমা হয়ে শঙ্কুর মতো এরকমের পর্বত সৃষ্টি হয়, যাকে বলা হয় আগ্নেয় পর্বত। এবং এখানে কতগুলো উদাহরণ দেওয়া রয়েছে, ইতালির ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমানজারো, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া, এরকম হচ্ছে আগ্নেয় পর্বত। তাহলে এই পর্যন্ত যতটুকু আমরা পড়লাম, সেখানে ইম্পর্টেন্ট প্রশ্ন কি পেলাম প্রথম থেকে যদি আরেকবার বলি, আসবে কি ভূমিরূপ কাকে বলে, ভূমিরূপ কত প্রকার ও কি কি। তারপর আসবে কয়েকটি আগ্নেয় পর্বতের নাম, কয়েকটি ভঙ্গিল পর্বতের নাম, কয়েকটি স্তূপ পর্বতের নাম। ঠিক আছে, আর কি পেলাম না পৃথিবীর উচ্চতম সবথেকে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি, যেটা কিনা মাউন্ট এভারেস্ট। আর কি পেলাম, পর্বত উপত্যকা বলতে কি বোঝো, পর্বত শ্রেণী কি, পর্বত গ্রন্থি কি। দেখেছো, এইগুলোই হচ্ছে প্রশ্ন। তোমাদের টেক্সট বইয়ের যা যা তোমাদের পয়েন্টগুলো দেওয়া থাকে সেগুলো যদি ভালো করে খুঁটিয়ে পড়ে যাও, আমার মনে হয় না তোমাদের পাশে কোনো হেল্পার বইয়ের পড়ার দরকার আছে, কারণ পরীক্ষাতে কিন্তু এর মধ্যেই প্রশ্ন দেবে, এর বাইরে কিছু দেবে না। বোঝা গেল? চলো নেক্সট পেজ। নেক্সট পেজে ডান দিকে দেখো একটা ছক রয়েছে মেলানোর জন্য, এটনা, আল্পস, ব্ল্যাক ফরেস্ট, হিমালয়। ডান দিকে দেখা রয়েছে ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত। তাহলে কোনটা কি পর্বত এখানে অ্যান্সার করে দেওয়াই আছে, তোমরা একবার এখান থেকে মিলিয়ে নিও তোমাদের বইয়ে। ঠিক আছে, তারপর চলে এসো পর্বত বেষ্টিত মালভূমি, মালভূমি অঞ্চল। তাহলে একটু আগে আমরা পড়ছিলাম পর্বত, এরপরে আমরা পড়বো মালভূমি। তো দেখো মালভূমি কি আছে, বলছে পর্বত বেষ্টিত মালভূমির মধ্যে এগুলো সব থেকে উঁচু আর বিস্তৃত হয় আর কি। হিমালয় এবং কুয়েনলুন পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি পৃথিবীর বৃহত্তম মালভূমি। প্রশ্ন আসবে পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি, উত্তর হবে তিব্বত মালভূমি। তার কত মিটার দৈর্ঘ্য সেটা পড়ে নেবে। যখন কোনো মালভূমি একাধিক পর্বত দ্বারা আবদ্ধ থাকে তখন তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলা হয়। ঠিক আছে, তারপর নিচে চলে এসো, দক্ষিণ আফ্রিকা, পশ্চিম অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, গ্রিনল্যান্ডের বিস্তীর্ণ অংশ জুড়ে আছে মহাদেশীয় মালভূমি, মহাদেশীয় মালভূমি। তারপর দেখা রয়েছে অগ্নুৎপাতের সময় গরম লাভা বেরিয়ে অনেক দূর ছড়িয়ে পড়ে বিরাট মালভূমি সৃষ্টি করে ভারতের দাক্ষিণাত্য মালভূমি, মালব মালভূমি, এরকম লাভা গঠিত মালভূমি। তাহলে মালভূমি ক রকমের পেলাম, 3 রকমের। কি কি? 3 রকমের, আরেকটা আছে সেটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। ঠিক আছে, ব্যবচ্ছিন্ন মালভূমি সংজ্ঞাটা ভালো করে পড়বে। নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমি হলো ব্যবচ্ছিন্ন মালভূমি। ছোটনাগপুর মালভূমি হচ্ছে এই ধরনের উদাহরণ। তাহলে একটি ব্যবচ্ছিন্ন মালভূমি উদাহরণ যদি প্রশ্ন পরীক্ষাতে দেয় তখন কি লিখবে, ছোটনাগপুর মালভূমি। বোঝা গেল? তারপর দেখা রয়েছে পামির মালভূমি, এটি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, একে পৃথিবীর ছাদ বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্ন আসবে পৃথিবীর ছাদ কাকে বলা হয়, উত্তর হবে পামির মালভূমিকে। তাহলে মালভূমি কত প্রকারের, 4 প্রকারের। কি কি পেলাম, উত্তর হবে পর্বত বেষ্টিত মালভূমি, তারপর কি রয়েছে মহাদেশীয় মালভূমি, তারপর রয়েছে লাভা গঠিত মালভূমি, এবং তারপর পেলাম ব্যবচ্ছিন্ন মালভূমি। ঠিক আছে, প্রত্যেকটা মালভূমির একটা করে উদাহরণ এখানে দেওয়া রয়েছে, উদাহরণগুলো ভালো করে পড়বে। ডান দিকে দেখা রয়েছে টুকরো কথায়, টুকরো কথায় কি রয়েছে দেখো, মালভূমি বলতে কি বোঝো। ঠিক আছে, এটা ভালো করে পড়বে। আচ্ছা, মালভূমিকে টেবিল ল্যান্ড কেন বলা হয়, এটা ভালো করে পড়বে। বলছে মালভূমি অনেকটা তোমার পড়ার টেবিলের মতো, উপরটা টেবিলের মতোই প্রায় সমতল হলেও ধারগুলো টেবিলের প্রায় পায়ার মতো ঢালু এবং খাড়া, এজন্য মালভূমিকে বলা হয় টেবিল ল্যান্ড। ঠিক আছে, তাহলে পর্বত হলো, মালভূমি হলো, এর পরের পার্টটাও কি আছে, সমভূমি। সমভূমির মধ্যে প্রথমে রয়েছে পলিগঠিত সমভূমি, তারপর রয়েছে লাভা সমভূমি, তারপর রয়েছে লোয়েস সমভূমি। তাহলে পলিগঠিত সমভূমির মধ্যে কি পড়ছে, বলছে নদী, সমুদ্র, হ্রদে দীর্ঘদিন ধরে পলি জমে পলিগঠিত সমভূমির সৃষ্টি হয়। ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রের সমভূমি হচ্ছে এরকম একটি উদাহরণ। 2 নম্বর কি পড়ছে, লাভা সমভূমি। লাভা সমভূমি কোনটা না, আগ্নেয়গিরি যেটা লাভা জমে তৈরি হয় তাকে বলা হচ্ছে লাভা সমভূমি। এটি কি না, আইসল্যান্ডে ধরনের সমভূমি দেখতে পাওয়া যায়। মরুভূমির বালি বহুদূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে লোহের সমভূমি তৈরি করে। এভাবে গোবি মরুভূমি থেকে বায়ুবাহিত লোহে সঞ্চিত হয়ে হোয়াংহো সমভূমির সৃষ্টি হয়েছে। তাহলে কয়েকটি সমভূমির উদাহরণ সহ এই সংজ্ঞা 3টে ভালো করে পড়বে। ডান দিকে দেখা রয়েছে সমভূমি বলতে কি বোঝো, বলছে কোনো নিচু সমতল বিস্তীর্ণ ভূমিরূপ হলো সমভূমি। প্রায় প্রতিটি মহাদেশে বিস্তীর্ণ সমভূমি আছে। এশিয়ার গাঙ্গের সমভূমি, আফ্রিকার নীলনদের সমভূমি, উত্তর আমেরিকার পেরি, দক্ষিণ আমেরিকার পম্পাস পৃথিবী বিখ্যাত সমভূমি অঞ্চল। তারপরে আবার দেখা যাচ্ছে চার্ট রয়েছে পর্বত মালভূমির সমভূমি। যতটা তোমরা পড়ে আসলে সেই পড়ার মধ্যেই কিন্তু উত্তরটা তোমাদের লুকিয়ে রয়েছে। দেখো পর্বতের উচ্চতা মোটামুটি কতটা হয়, মালভূমির উচ্চতা কতটা হয়, সমভূমির উচ্চতা দেওয়াই রয়েছে। পর্বতের বৈশিষ্ট্য কি, মালভূমির বৈশিষ্ট্য কি, সমভূমির বৈশিষ্ট্য করতে হবে তোমাকে। পর্বতের মধ্যে মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, মালভূমির মধ্যে কোনটি হবে এবং সমভূমির মধ্যে বলে দেওয়া আছে। ঠিক আছে, মানে এই চারটুকু তোমাদের যেটুকু পড়লে তার মধ্যে থেকেই তোমাদের করতে হবে। এটা তোমাদের নিজেদের হোমওয়ার্ক রইলো, তোমরা কিন্তু এটা বাড়িতে করবে। ঠিক আছে,
এরপরের প্রশ্ন যেটা রয়েছে, আমাদের জীবনে ভূমিরূপের প্রভাবটা কি? এই যে এতগুলো ভূমিরূপ আমরা পড়লাম, পর্বত, মালভূমি, সমভূমি, এই 3 রকমের ভূমিরূপের আমাদের জীবনে কি কোনো প্রভাব আদৌ আছে? অবশ্যই আছে। সেটা কি? সেটা তোমাদের বড় প্রশ্নের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, এবং এর উত্তরটা কিন্তু এই পাতাটা পুরোটাই। ঠিক আছে? ভূমিরূপের প্রভাব আমাদের জীবনে কতটা বা কতটা গুরুত্বপূর্ণ, সেটার উত্তর কিন্তু এই পাতাটা পুরোটাই উত্তর। ঠিক আছে? তোমরা যতটা পারবে, যতগুলো পয়েন্ট পারবে লেখার চেষ্টা করবে। বলছে উঁচু পর্বতের বরফ গলা জল থেকে প্রচুর নদী সৃষ্টি হয়। এই নদীগুলো থেকে সারা বছর জল পাওয়া যায়। যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। 2 নম্বর কি? তাহলে পর্বতের গুরুত্ব আছে। জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়। হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী ভারতে বৃষ্টিপাত ঘটায়। এখানেও পর্বতের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। পর্বত বিরাট প্রাচীরের মতো উষ্ণ ও শীতল বায়ুপ্রবাহকে কী করে? আটকে রাখতে পারে। শীতকালে ভারতের উত্তর দিকে অবস্থিত সাইবেরিয়ার যে তীব্র ঠান্ডা, সেটা বাতাসকে বাধা দিয়ে হিমালয় কী করছে? ভারতের শীতের তীব্রতা থেকে কমিয়ে দিচ্ছে। মানে হিমালয় আছে বলেই কিন্তু, হিমালয় পর্বত আছে বলেই কিন্তু এই সাইবেরিয়ার তীব্র ঠান্ডা হাওয়াটা আমাদের ভারতে ঢুকতে পারছে না, তাহলে আমাদেরকে প্রোটেকশন করছে। পার্বত্য অঞ্চল সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে, তা সেটাও আমাদের খুব কাজে লাগে। পর্বতের ঢালগুলোয় ভালো পশুচারণ ক্ষেত্র পাওয়া যায়। পর্বতের ঢালে ধাপ কেটে চাষও করা যায়। পার্বত্য অঞ্চলের খরস্রোতা নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক করে। কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। পর্বতের শিলা, বড় বড় ছোট ছোট পাথর সবই ঘরবাড়ি তৈরির উপকরণ হিসেবে কাজে লাগে। পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো পর্যটন শিল্প বা পর্যটন কেন্দ্র গড়ে ওঠে, যেমন দার্জিলিং, উটি, সিমলা, তাই না? তাহলে এগুলো হচ্ছে পর্বত ভূমির উপর ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ আর কি পয়েন্ট, মানে আমাদের জীবনের এগুলো কি কি প্রভাব পড়ছে সেটা পর্বত থেকে দেওয়া রয়েছে। নেক্সট দেখো রয়েছে মালভূমি। ডান দিকে দেখো কি রয়েছে, বলছে বেশিরভাগ বড় বড় মালভূমি প্রায় সবসময় শুষ্ক জলবায়ু অঞ্চলে অবস্থিত। বৃষ্টিপাত কম হওয়ার জন্য বিস্তীর্ণ তৃণভূমিতে ব্যাপকভাবে পশুচারণ করার অনুকূল পরিবেশ পাওয়া যায়। তাহলে মালভূমিতে কী করা যায় না? পশুচারণ করা যায়। বেশিরভাগ মালভূমি অঞ্চল প্রচুর পরিমাণে খনিজ সম্পদ সমৃদ্ধ হয়, তাহলে খনিজ সম্পদ প্রাচুর্য পাওয়া যাবে মালভূমি থেকে। মালভূমি অঞ্চলে রুক্ষ মাটি এবং প্রতিকূল জলবায়ুর কারণে খুব কম পরিমাণে কী হয়? চাষবাস করা যায়। পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদী পলি সঞ্চার ফলে সৃষ্টি হয়, তাই না? তাহলে এবার চলে আসছি সমভূমি থেকে। সমভূমি থেকে কী কী আমাদের জীবনে গুরুত্ব রয়েছে, মানে প্রভাব রয়েছে আর কি। বলছে পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদ নদীর পলি সঞ্চার ফলে তৈরি হয়েছে। তাই নদীর পলি থাকলে পরে সেখানে নিশ্চয়ই চাষবাস ভালো হবে, উর্বর হবে। একাধিক নদীকেন্দ্রিক সভ্যতা এই সমভূমিতেই গড়ে উঠেছে। বর্তমানে বেশিরভাগ শহর, নগর, জনপদ সবই সমভূমি অঞ্চলে অবস্থিত। বিস্তীর্ণ উর্বর সমভূমিতল ভূমি থাকায় কৃষি, শিল্প, পরিবহন, ব্যবসা বাণিজ্য সব কিছু সুবিধা পাওয়া যায়। এই জন্য সমভূমি অঞ্চলগুলো পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল। তাহলে এই হলো তোমাদের 3টে ভূমিরূপের আর কি গুরুত্ব, ঠিক আছে, আমাদের জীবনে। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের পড়াটা। এরপরে আর তোমাদের কোনো প্রশ্ন এখান থেকে অন্তত পড়তে হবে না। যেগুলো তোমাদেরকে আমি বললাম এগুলো ভালো করে বই থেকে করবে প্রত্যেকেই, দেখবে ভূমিরূপ থেকে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না কমন, এর মধ্যে থেকেই আসবে, ঠিক আছে, এর বাইরে কিচ্ছু আসবে না। তো পড়াটা কেমন লাগলো? যেগুলো তোমাদেরকে আমি হাইলাইট করতে বললাম, যেগুলো তোমাদের বললাম এগুলো প্রশ্ন, সেগুলো ভালো করে খাতায় নোট করে রাখবে এবং বইয়ে লাগিয়ে রাখবে। তো আজকে এখানেই ভিডিওটা আমি শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে বন্ধুকে শেয়ার করে দিও, আর কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই আমায় করো। তাহলে আজকে যে পড়া তোমাদেরকে আমি পড়ালাম ভূমিরূপ থেকে, সেখানে তোমাদেরকে একটা হোমওয়ার্কের আমি প্রশ্ন দিয়ে দিই, যে যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমি কমেন্টে অ্যান্সার করবে। সেটা হচ্ছে ভূমিরূপ কত প্রকার ও কী কী। আর একটা প্রশ্ন, একটি আগ্নেয় পর্বতের নাম লেখো। ঠিক আছে, নাম লেখো বা বলো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে অ্যান্সারটা জানাবে। তো আমি কিন্তু প্রত্যেকেরই অ্যান্সারটা দেখবো, ঠিক আছে, কে বা কারা পড়াটা দেখছো বা পড়াটা কারা বুঝতে পারলে। ওকে, তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে।